উনি পলিটিক্যাল ভিকটিম ছিল, ওনার বাবা গোলাম আজম, এবং উনি অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড নেয়, সেই জন্য তাকে রয়ের পরামর্শে তাকে অবৈধভাবে বন্দি করে রেখেছে। সশস্ত্র বাহিনীকে যদি ভাগ করতে পারে তাহলে ইউ ফাইট ইয়োরসেলফ। তাহলে ইন্ডিয়ার পলিসিটা কি? আর্মিকে ভাগ করা। আমাদের বাঙালি চরিত্রবিদের একটা কলোনিয়াল একটা মাইন্ডসেট আছে। তারা যখন ক্ষমতায় থাকে, চাকরিতে থাকে, তখন তারা কখনই বুঝে না যে তারা বিপদে পড়তে পারে। তাহলে সশস্ত্র বাহিনীতে যারা চাকরি করে তারা যদি অবিচারের শিকার হয়, তাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমি মনে করি সময় আসছে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য একটি অ্যাপিলেট ফর্ম দ্রুত করার জন্য। কিন্তু দুর্ভাগ্য হলো যারা চাকরিতে থাকে, যারা ইউনিফর্মে থাকে, তারা এই বাস্তবতাটা বুঝে না, অনুধাবন করে না। দেখুন, সশস্ত্র বাহিনীতে যে আর্মি আইন, নেভি আইন এবং বিমান বাহিনীর আইন অনুযায়ী বিচার হয়, এখানে কোনো অ্যাপিলেট ফর্ম নাই। পৃথিবীতে অনেক দেশে অ্যাপিলেট ফর্ম রয়েছে, বিচারের পরে একটা অ্যাপিলেট ফর্ম আছে। এই তিনটে আইনে বাংলাদেশে কোনো অ্যাপিলেট ফর্ম নাই, যার জন্য যে অনেক তথ্য আমরা পাই যেখানে সত্যিকার অর্থে মিসক্যারেজ অফ জাস্টিস হয়, সুইট উইল প্রতিফলিত হয়। সেইখানে যারা শাস্তিপ্রাপ্ত হয় তাদের শুধু বাহিনী প্রধানদের কাছে একটি রিভিউ আবেদন করা ব্যতীত আর কোনো কিছু করার কোনো সুযোগ নাই বর্তমানে এই তিনটা আইনে। এটা হলো একদিক। আর একদিক হলো আর্টিকেল 45 বাংলাদেশের সংবিধান সশস্ত্র বাহিনীর সদস্যকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে। কিভাবে? এই আর্টিকেল 45 বলছে, কোনো শৃঙ্খলা বাহিনীর সদস্য সম্পর্কিত কোনো শৃঙ্খলামূলক আইনের যে কোনো বিধান উক্ত সদস্যদের যথাযথ কর্তব্য পালন বা উক্ত বাহিনীকে শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করিবার উদ্দেশ্যে প্রণীত বিধান বলিয়া অনুরূপ বিধানের ক্ষেত্রে এই ভাগের কোনো কিছুই প্রযোজ্য হবে না। কোন ভাগ? চ্যাপ্টার 3, যেখানে ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা আছে। সেই ফান্ডামেন্টাল রাইটসের ভিতর রয়েছে আইন সকলের প্রতি সমান, আইনের আশ্রয় লাভের অধিকার সবার সমান থাকবে। কিন্তু এই আর্টিকেল 45 বাংলাদেশের সশস্ত্র বাহিনীর নাগরিকদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে, চরম বৈষম্য সৃষ্টি করেছে। তাহলে একদিকে হলো কোনো অ্যাপিলেট ফর্ম নাই, আর একদিকে আর্টিকেল 45 জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রিট ফর্মে কোনো আবেদন এন্টারটেইন করে না। তাহলে সশস্ত্র বাহিনীতে যারা চাকরি করে তারা যদি অবিচারের শিকার হয়, তাদের যাওয়ার কোনো জায়গা নেই। অথচ ইংল্যান্ডে আমরা পত্রিকায় দেখেছি যে হোমোসেক্সুয়ালিটি করে 4 জন সৈনিক চাকরি হারিয়েছিল। হাউস অব লর্ডসে, সর্বোচ্চ কোর্টে তাদের চাকরি ফেরত দিয়েছে। কেন? কারণ ইংল্যান্ডের সাধারণ আইনে হোমোসেক্সুয়ালিটি অফেন্স নয়, সেই জন্য তারা চাকরি ফেরত পেয়েছে। ইন্ডিয়াতে একটি অ্যাপিলেট ফর্ম আছে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ একই ধরনের সশস্ত্র বাহিনীর আইন একই জায়গা থেকে এসছে। সেখানে অ্যাপিলেট ফর্ম করেছে 2 জন সশস্ত্র বাহিনীর সদস্য, সাধারণত রিটায়ার্ড মেজর জেনারেল, ব্রিগেডিয়ার এরকম থাকে, আর একজন জজ অথবা একজন উকিল। এইরকম 3 জনকে নিয়ে অ্যাপিলেট ফর্ম আছে। যদি কারো শাস্তি হয় সেনা, নৌ ও বিমান বাহিনীর আইনে, ইচ্ছে করলে এই অ্যাপিলেট ফর্মে যাওয়ার তার সুযোগ রয়েছে, এবং তারপরে আরো উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। আমি মনে করি সময় আসছে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য একটি অ্যাপিলেট ফর্ম দ্রুত করার জন্য। কিন্তু দুর্ভাগ্য হলো যারা চাকরিতে থাকে, যারা ইউনিফর্মে থাকে, তারা এই বাস্তবতাটা বুঝে না, অনুধাবন করে না। আমাদের বাঙালি চরিত্রবিদের একটা উপনিবেশ, কলোনিয়াল একটা মাইন্ডসেট আছে। তারা যখন ক্ষমতায় থাকে, চাকরিতে থাকে, তখন তারা কখনই বুঝে না যে তারা বিপদে পড়তে পারে। সেই জন্য কর্মরত কোনো একজন সদস্য পাবেন না যে এই জিনিসটাকে রিয়ালাইজ করে। সেই জন্য আমি মনে করি
আর্টিকেল 45 অবশ্যই রিপিল করতে হবে। আমাদের দেশের নাগরিকরা যদি যে কেউ ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হলে যদি সুপ্রিম কোর্টে যেতে পারে, তাহলে সশস্ত্র বাহিনীর সদস্যরা কেন যেতে পারবে না? এটা একটা বৈষম্য। কোর্ট সেটা সিদ্ধান্ত নেবে। আর হলো এই একটা অ্যাপিলেট ফর্ম, এইটা এই 5ই আগস্টের পরে এইটা আরো গুরুতরভাবে আমাদের সামনে এসছে। সেই জন্য দ্রুত এই দুইটি কাজ করার জন্য আমি মনে করি যে সশস্ত্র বাহিনীর সদস্যরা কর্মরত অথবা অবসরপ্রাপ্ত তারা এক হয়ে একটা চাপ সৃষ্টি করা উচিত এই দুইটা জিনিস এক্সিকিউট করার জন্য, দুইটা জিনিস বাস্তবায়ন করার জন্য। আর্টিকেল 45 এই 5ই আগস্টের পরে থাকতে পারে না এবং অ্যাপিলেট ফর্ম অবশ্যই দরকার। আমার এই চেম্বারে অনেক ভিকটিম আসে যাদের কেস অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে তার প্রতি অবিচার করা হয়েছে, তার প্রতি অন্যায় করা হয়েছে, বিচার হয়নি। আমানুল্লাহ আজমি যিনি, ওনার ব্যাপারটা আসলে কিভাবে হয়েছে? উনি, আমরা যতটুকু জেনেছি, উনি র্যাঙ্ক ফেরত পেয়েছেন। উনি পলিটিক্যাল ভিকটিম ছিল, কারণ আপনি জানেন যে আওয়ামী লীগ পরিচালিত হয়তো ইন্ডিয়ার বুদ্ধিতে। ওনার বাবা গোলাম আজম এবং উনি অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড নেয়, সেই জন্য তাকে রয়ের পরামর্শে তাকে অবৈধভাবে বন্দি করে রেখেছে। কাকে দিয়ে বন্দি করিয়েছে? একসময় তারই ব্রাদার অফিসার। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত পরিতাপের বিষয়। এবং যারা করেছে তারা অনেকে পালিয়ে গেছে, অনেকে এখন বিচারের সম্মুখীন হয়েছে। দেখেন, তাহলে ইন্ডিয়ার পলিসিটা কি? আর্মিকে ভাগ করা। সশস্ত্র বাহিনীকে যদি ভাগ করতে পারে তাহলে ইউ ফাইট ইয়োরসেলফ, ইউ ফাইট এবং ইয়োরসেলফ। নিজেরা দ্বন্দ্ব ফাসাদ করবা, আমাদের একটি বুলেটও খরচ করতে হবে না। এবং নিজেরা যদি দ্বন্দ্ব ফাসাদ করতে থাকে তাহলে প্রফেশনালিজম নিম্ন স্তরে চলে আসবে, একজন আরেকজনের পিছনে লেগে থাকবে। আর যেখানে ন্যায় বিচার না হয়, বিনা কারণে ভিক্টিমাইজ করা হয়, বিনা কারণে এরকম আয়না করে নেওয়া হয়, সেইখানে তারও প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে। আমাকে যে ক্ষতি করছে আমিও তাকে দেখে ছাড়বো। তাহলে এটা কার প্রজেক্ট? এইটা ইন্ডিয়ান প্রজেক্ট। এইখান থেকে আমাদেরকে সরে আসতে হবে।